হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাসের দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের ধারণা, উপাদান এবং তার স্তরবিন্যাস, অর্থাৎ কী কী ভাগে ভাগ করা হয়, এই তিনটে বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই বায়ুমণ্ডল একটা অনেক বড় একটা চ্যাপ্টার। তো তার মধ্যে প্রথম যে তিনটে আছে, বিষয় আছে, সেইগুলো নিয়ে আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখান থেকে ছোট প্রশ্ন কী কী আসতে পারে, বড় প্রশ্ন কী কী আসতে পারে, পরপর প্রশ্নগুলো কীভাবে পড়লে তোমাদের সুবিধা হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তো দেখো, বায়ুমণ্ডলের ধারণা, উপাদান এবং স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে এই প্রশ্নগুলো পরপর করতে হবে। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো, বায়ুমণ্ডল কাকে বলে। তাহলে বায়ুমণ্ডল সম্পর্কে যে আমরা পড়ছি, প্রথমেই আমাদেরকে জানা দরকার যে বায়ুমণ্ডল জিনিসটা কী। তাহলে কী বলছে দেখো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই গ্যাসীয় আবরণকে বলা হয় তোমার বায়ুমণ্ডল। ঠিক আছে, এই বায়ুমণ্ডলের মধ্যে তোমার কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে উপাদান থাকে, সেগুলো সম্পর্কে আমি তোমাদের আলোচনা করছি। তবে প্রথমেই আমি বলে রাখি যে বায়ুমণ্ডলের যে সমস্ত উচ্চতার যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু কিলোমিটার এককে প্রকাশ করা হয়। তোমাদের কিন্তু অনেক সময় পরীক্ষার সময় কনফিউশন চলে আসতে পারে, মিটার না কিলোমিটার। অতএব এটা কিন্তু জেনে নাও যে যতগুলো উচ্চতা আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যেগুলো মেনশন থাকে, সবই কিন্তু কিলোমিটারের উপরে বেস করে মেনশন থাকে। যেমন ধরো, বায়ুমণ্ডলের 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত আছে। তাহলে এটা গেল বায়ুমণ্ডলের তোমার কাকে বলে। এরপর দেখো, বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো। তাহলে দেখো, আমরা এই যে বায়ুমণ্ডল সম্পর্কে জানছি, তো এই বায়ুমণ্ডলের গুরুত্ব কী, কী কী কারণে বায়ুমণ্ডল আমাদের গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আছে, দেখো, বায়ুমণ্ডলের বায়বীয় উপাদান জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ দেখো, বাঁচিয়ে রেখেছে মানে কি, আমরা ধরো এই যে অক্সিজেন গ্রহণ করছি নিঃশ্বাসের সময় এবং প্রশ্বাসের সময় আমরা যে তোমার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এটা কিন্তু বায়ুমণ্ডল আছে বলেই কিন্তু আমরা পাচ্ছি। তারপর কি বলছে, এই অংশ সৌরশক্তির কুপরিবাহী বলে পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, যা জীবকুল গড়ে ওঠার পক্ষে সহায়ক। তাহলে বায়ুমণ্ডল কিন্তু হচ্ছে কি, সৌরশক্তির কুপরিবাহী, যার জন্য তাপমাত্রাটা কিন্তু খুব বেশি হয় না। গড় উষ্ণতা হচ্ছে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস, যার জন্য কিন্তু এখানে পৃথিবীতে জীবকুল গড়ে উঠেছে। তারপর 3 নম্বর আছে, দেখো, সূর্যের ক্ষতিকারক বস্তু এখানে শোষিত হয়। অর্থাৎ সূর্যর যে রশ্মিটা আসছে, ইনসোলেশন যেটা আসছে, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষতিকারক বস্তু আছে, যেগুলো কিন্তু আমাদের সরাসরি যদি মানুষের শরীরে পড়ে, তাহলে কিন্তু স্কিন ক্যান্সার বা আরও অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে। যার জন্য কিন্তু এটা কি, আমাদের উপরে একটা ছাতার মতো একটা আস্তরণ তৈরি করে আছে। 4 নম্বর কি, আবহাওয়ার ঘটনা প্রক্রিয়া, যেমন বায়ু প্রবাহ, ঘনীভবন, বৃষ্টিপাত ইত্যাদি বায়ুমণ্ডলেই ঘটে। অতএব বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণীর স্পন্দন থাকতো না। ঠিক আছে, এইগুলো একটা কারণ। তারপর দেখো, আমরা এই যে কথাবার্তা বলছি, এখানে কিন্তু যে বায়ু আছে, এই বায়ুই কিন্তু মাধ্যম হিসাবে কাজ করছে। যদি বায়ু না থাকতো, তাহলে কিন্তু যেভাবে ধরো তোমার কথা আমি শুনতে পাচ্ছি, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, এগুলো কিন্তু বায়ুমণ্ডল আছে বলেই হয়ে থাকে। বায়ুমণ্ডল যদি না থাকতো, তাহলে কিন্তু কেউ কারো কথা আমরা শুনতে পেতাম না। তাহলে এই কিছু কিছু গুরুত্ব কিন্তু তোমার বায়ুমণ্ডলের রয়েছে। এরপর দেখো, বায়ুমণ্ডল কি কি উপাদানে গঠিত। তাহলে দেখো, বায়ুমণ্ডল আমাদের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো তোমার 3টি ভাগে ভাগ করা হয়। বুঝতে পেরেছো? একটা হচ্ছে কঠিন উপাদান, একটা হচ্ছে তরল উপাদান, আর একটা হচ্ছে তোমার গ্যাসীয় উপাদান। এর কঠিন, তরল, গ্যাসীয় কি কি আছে দেখো। প্রথম যে তোমার উপাদান কঠিন কি কি আছে দেখো। কঠিন হচ্ছে তোমার ধূলিকণা। হ্যাঁ, বায়ুমণ্ডলে যে ধূলিকণার স্তরগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার কঠিন উপাদানের অন্তর্গত। ধূলিকণা বা এরোসল হলো অতি সূক্ষ্ম ধূলিকণা ও লবণ কণা, পোড়া কয়লার ছাইয়ের সূক্ষ্ম কণা, আগ্নেয়গিরি ভস্মের বাতাসে ভাসমান কণা প্রভৃতি বায়ুমণ্ডলের নিচের স্তরে যা মিশ্র অবস্থায় ভেসে বেড়ায়। তাহলে এটা গেল তোমার কঠিন উপাদান। তরল উপাদান কি আছে দেখো। তরল উপাদান হচ্ছে জলীয় বাষ্প বা তৈলবিন্দু, এগুলো হচ্ছে তোমার তরল উপাদান। বলছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয়। জলীয় বাষ্পের উপস্থিতির জন্য বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতির সৃষ্টি হয়। তাহলে এটা হলো তরল উপাদান। আর গ্যাসীয় উপাদান কি, যেটা সব থেকে বেশি পরিমাণ থাকে, প্রথমেই সব থেকে বেশি থাকে তোমার নাইট্রোজেন। নাইট্রোজেন থাকে প্রায় 78.1%, অক্সিজেন থাকে 20.9%, ওজন, অক্সিজেন এবং ওজন। তারপর বলছে কার্বন ডাইঅক্সাইড, যেটা 0.003% থাকে, প্রভৃতি বিভিন্ন গ্যাসের মিশ্রণ হলো এই বায়ুমণ্ডল। তাহলে এই 3টে উপাদান তোমার উপাদানে বায়ুমণ্ডল গঠিত। তাহলে এরপর দেখো, বায়ুমণ্ডলের উপাদানটা হলো, এবার যে বায়ুমণ্ডলের কঠিন উপাদান
ধূলিকণার গুরুত্ব লেখো। তাহলে দেখো আমাদের এই যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, এই বায়ুমণ্ডলের উপাদানগুলোর কিন্তু প্রত্যেকের তোমার গুরুত্ব আছে। এই তাহলে গুরুত্বগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে যে এদের গুরুত্বগুলো কি কি আছে। কোনো জিনিসটাকে যদি আমরা ভাবি যে এই উপাদানটা আছে বায়ুমণ্ডলের প্রয়োজন নেই, তা কিন্তু নয়, প্রত্যেকটারই গুরুত্ব আছে, কিন্তু যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু সেটা আমাদের দূষণ বা ক্ষতির কারণ হয়। তাহলে ধূলিকণার গুরুত্বটা কি দেখো, বা কঠিন উপাদান হিসাবে ধূলিকণার গুরুত্ব। প্রথমে কি আছে বলছে বিকিরিত তাপ শক্তিকে ধূলিকণা শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অর্থাৎ পৃথিবীতে যদি তাপ না থাকতো, তাহলে পৃথিবী যদি শীতল হয়ে যেত, তাহলে কিন্তু জীবকুল বসবাস করতে পারতো না। তাহলে এই যে তাপটাকে ধরে রাখছে, সূর্যের তাপটাকে যে ধরে রাখছে, এটার পিছনে কিন্তু বায়ুমণ্ডলের ভূমিকা আছে। তারপর কি 2 নম্বর কি, জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় বলেই মেঘ, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি ঘটাতে পরোক্ষভাবে এর গুরুত্ব অপরিসীম। তাহলে বায়ুমণ্ডলে যদি ধূলিকণা না থাকতো, তাহলে কি হতো, ওই জলীয় বাষ্প ধূলিকণা জলীয় বাষ্প বা মেঘ সৃষ্টি হতো না, এরা কিন্তু ওর উপরে বেশ করে ভেসে বেড়ায়। 3 নম্বর কি হচ্ছে, ধূলিকণায় বিচ্ছুরিত আলোর প্রভাবে আকাশের রং নীল হয়। অর্থাৎ আমরা যে নীল রংটা দেখি, এটা কিন্তু ধূলিকণা আছে বলেই হয়। আর 4 নম্বর আছে কি, উষা এবং গোধূলির সৃষ্টি ধূলিকণার উপস্থিতির কারণেই হয়ে থাকে। অর্থাৎ সকালবেলাতে যে উষা, অর্থাৎ সূর্য ওঠার আগে যে একটা হালকা আলো এবং অস্ত যাওয়ার পরে যে হালকা আলো, সেটা কিন্তু ধূলিকণার জন্যই হয়ে থাকে। তাহলে ধূলিকণার কিন্তু এই সমস্ত গুরুত্ব কিন্তু রয়েছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের তরল উপাদান হিসাবে জলীয় বাষ্পের গুরুত্ব। তরল উপাদান দুটো আছে, একটা হচ্ছে জলীয় বাষ্প এবং তৈলবিন্দু। কিন্তু তৈলবিন্দুর পরিমাণটা খুবই কম, যার জন্য জলীয় বাষ্পটাকে আমাদেরকে বেশি করে জানতে হবে। তাহলে জলীয় বাষ্পের গুরুত্ব কি আছে দেখো, সূর্য থেকে আগত ক্ষুদ্রতর তরঙ্গকে জলীয় বাষ্প শোষণ করে এবং দীর্ঘতর বিকিরিত তাপকে বাধা দিয়ে নিচের স্তরকে উত্তপ্ত করে। এটা হচ্ছে প্রথম একটা গুরুত্ব। 2 নম্বর কি, ঊর্ধ্ব আকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্ট লীন তাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। 2 নম্বর। 3 নম্বর কি, জলীয় বাষ্প ঘনীভূত হয়েই মেঘ, কুয়াশা, শিশির, তুহিন, বৃষ্টি, তুষার প্রভৃতি সৃষ্টি হয়। তাহলে এগুলো তোমার জলীয় বাষ্পের গুরুত্ব। এরপর দেখো তাহলে তরল উপাদান হয়ে গেল। এবার দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির গুরুত্ব লেখো। তাহলে দেখো আমাদের যে গ্যাসীয় উপাদান যেগুলো রয়েছে, সেই গ্যাসীয় উপাদানগুলি যে নাইট্রোজেন, অক্সিজেন আছে, তাদের গুরুত্বগুলো কী কী। তাহলে প্রথমে দেখো গ্যাসীয় উপাদান হিসেবে নাইট্রোজেনের গুরুত্ব কী আছে। নাইট্রোজেন হচ্ছে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উদ্ভিদের গ্রহণযোগ্য খাদ্যে পরিণত হয়। অর্থাৎ উদ্ভিদগুলো যারা খাদ্য গ্রহণ করে, সেগুলো কিন্তু নাইট্রোজেন আছে বলেই কিন্তু এটাকে খাদ্যে পরিণত করে। 2 নম্বর কি, অক্সিজেন জীবের শ্বাসকার্য, শক্তি উৎপাদন এবং বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধিতে সহায়তা করে। 3 নম্বর কি, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য উৎপাদন, সৌরতাপ শোষণ এবং বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর 4 নম্বর কি, ওজোন, যেটা তোমার সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়। তাহলে এইগুলো হচ্ছে তোমার আমাদের যে গ্যাসীয় উপাদানগুলো আছে, তাদের গুরুত্ব। মোটামুটি এগুলো তোমার দেওয়া হলো। এরপর কি আছে দেখো গ্যাসীয় উপাদানের গুরুত্ব। নেক্সট হচ্ছে কি, আমাদের এরোসোল কাকে বলে। তাহলে দেখো এরোসোল হচ্ছে এয়ার প্লাস তোমার সোল, অর্থাৎ ধূলিকণা, এই দুটোকে একসঙ্গে তোমার এরোসোল বলছে। ধূলিকণা, লবণকণা, এগুলো দেখো এরোসোল বলছে বায়ুতে ভাসমান বিভিন্ন প্রকার ধূলিকণা, কয়লার কণা, লবণকণা, জৈব পদার্থের কণা প্রভৃতিকে এক কথায় এরোসোল বলা হয়। তাহলে এটা একটা তোমার ওই কঠিন উপাদানের মধ্যেই অন্তর্গত। তারপর দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যদি শুধু আসে, তাহলে কিন্তু বায়ুমণ্ডলকে দুটো ভাগে স্তর বিন্যাস করা হয়। একটা হচ্ছে উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে। দেখো যদি বলে রাসায়নিক গঠন, তাহলে আর উপাদান দুটো কিন্তু একই। আর একটা হচ্ছে তোমার উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার তোমার বিস্তৃত 1 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর থেকে, বা এটা 0 বলতে পারো তোমরা, 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। আর হেটেরোস্ফিয়ার বিস্তৃত তোমার 80 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এই দুটো ভাগে ভাগ করছে। আর উষ্ণতার তারতম্যের ভিত্তিতে দেখো 6টা ভাগে ভাগ করছে। 6টা ভাগ কী কী, ট্রপোস্ফিয়ার যেটা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, স্ট্র্যাটোস্ফিয়ার যেটা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেসোস্ফিয়ার যেটা 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, থার্মোস্ফিয়ার যেটা 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এক্সোস্ফিয়ার যেটা 1500 কিলোমিটার বা 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং ম্যাগনেটোস্ফিয়ার যেটা সব থেকে শেষে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এই দুটো ভাগে তোমার ভাগ করা হয়। আর
এই দুটো ভাগকে তোমাকে যখন যেটা দেবে, যদি শুধুমাত্র বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলে তখন কিন্তু পুরোটাই দিতে হবে, যদি উষ্ণতার ভিত্তিতে বলে তাহলে এই 6টা লিখলেই হবে তোমার, এই 6টা। আর যদি শুধু রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে বলে তখন এই দুটো তোমাকে করতে হবে। তাহলে এবার দেখো আমি এক এক করে এগুলো আলোচনা করছি। প্রথমে উপাদানের ভিত্তিতে যে দুটো ভাগ করা হয় অর্থাৎ হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার, এই দুটোকে আমি তোমাদের আলোচনা করব। তো দেখো হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার যেটা আছে, হোমো মিন্স মানে কি, হোমো মানে হচ্ছে সম, ঠিক আছে, আর স্ফিয়ার মানে মণ্ডল, তাহলে সমমণ্ডল। এটা অনেক জায়গাতে তোমার বাংলা করা আছে সমমণ্ডল, আর এইটা তোমার অনেক জায়গাতে নাম করা আছে তোমার বিষমমণ্ডল, বুঝতে পেরেছো? এই দুটো বাংলা কথাও যদি তোমরা এখানে লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে, যেটা আমার লেখা হয়নি। দেখো হোমোস্ফিয়ার মানে এখানে হচ্ছে তোমার সমমণ্ডল, দন্তস্ব ম ম মূর্ধন্যডয় ল, আর এটা হচ্ছে তোমার বিষমমণ্ডল। হেটেরোস্ফিয়ার মানে বিষমমণ্ডল। তাহলে প্রথমে সম মানে কি, দেখো এইখানে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেগুলো সমান অনুপাতে থাকে, এই 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা। তাহলে এইটা দেখো সমমণ্ডল কোনটাকে বলছে, যে ভূপৃষ্ঠ থেকে 88, আমি তোমাদের বলে রাখি প্রত্যেকটা বইয়ে কিছু না কিছু এদিক ওদিক থাকে, ঠিক আছে, কোথাও 88, কোথাও 90, বা কোথাও হয়তো 80, কোথাও 82। আমি তোমাদের এই যে যেটা দিয়ে দিয়েছি এটা মনে রেখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা হচ্ছে 80 কিলোমিটার, এটা 10,000 কিলোমিটার, কোনো ভুল নেই, একদম পুরো সঠিক। আবার এই ট্রপোস্ফিয়ারেরও যেগুলো দেখো দেওয়া আছে, এখানে 20 দিয়েছি, তো কোনো বইয়ে হয়তো 18 লেখা আছে, কোনো বইয়ে 16 লেখা আছে, কোনো বইয়ে 22 লেখা আছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য বলি এটা 20, এটা 50, এটা 80, এটা 600, এটা 1500 এবং এটা 10,000। তোমরা এটা মনে রেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা আছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কোনটাকে বলছে, তাহলে সমমণ্ডল কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত মোটের উপর একই রকম থাকে, মানে সম থাকে বলে এই স্তরটিকে হোমোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাস, ধূলিকণা, জৈব অজৈব কণা দিয়ে এই স্তরটি গঠিত। তাহলে এটা গেল হোমোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল কোনটাকে বলছে, বিষমমণ্ডল হচ্ছে তোমার বায়ুমণ্ডলের 80 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। হোমোস্ফিয়ারের ওপরের স্তরের অংশে বিভিন্ন গ্যাসের অনুপাত বা বায়ুমণ্ডলের স্তরগুলো একই রকম থাকে না বলে ভূপৃষ্ঠের ওপরে 80 কিলোমিটারের থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে হেটেরোস্ফিয়ার বলা হয়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো পারমাণবিক হাইড্রোজেন স্তর। এই স্তরের উচ্চতা 3,500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এবার দেখো এখানে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের দুটো মানে পার্থক্য দেওয়া হয়েছে, পড়ে দিই। এটা কি, হোমোস্ফিয়ার তোমার 80 কিলোমিটার পর্যন্ত, হেটেরোস্ফিয়ার হচ্ছে তোমার 10,000 কিলোমিটার পর্যন্ত। আর উপাদান কি কি আছে, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, কঠিন উপাদানে গঠিত, আর এটা শুধুমাত্র গ্যাসীয় উপাদানে গঠিত। আর হোমোস্ফিয়ার কি, বায়ুমণ্ডলের উপাদানগুলি একই অনুপাতে থাকে, এগুলো কিন্তু একই অনুপাতে থাকে না। হোমোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে, আর হেটেরোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু বেড়ে যায়। এটাই হচ্ছে তোমার পার্থক্য। এরপরে দেখো যেটা আছে, আমরা হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব উষ্ণতার ভিত্তিতে। আর তোমাদের বলে রাখি ছবি, যখনই তোমার স্তর বিন্যাস দেবে তখন কিন্তু ছবি তোমাদেরকে দিতেই হবে, বুঝতে পেরেছো? ছবি যদি না দাও তাহলে কিন্তু তোমরা নাম্বার কম পাবে। তো দেখো এই ছবিটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, বা তোমরা দেখো আঁকার চেষ্টা করবে। এখানে দেখো এই যে যেটা দেওয়া আছে এটা তোমার উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে, দেখো উপরে লেখা আছে উপাদানের তারতম্য স্তর বিন্যাস, আর এটা উষ্ণতার ভিত্তিতে স্তর বিন্যাস, দুটো পাশাপাশি দেওয়া হয়েছে। ছবিটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখো এই যে এইখান থেকে তোমার 0, তারপরে এটা হচ্ছে তোমার 20, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 80, এটা হচ্ছে তোমার 80-র পরে তোমার 600। এই দেখো এখানে তোমার দেওয়া আছে থার্মোস্ফিয়ার, 600-র পরে 1,500। এখানে দেখো যে ব্রেকটা দেওয়া আছে, তার কারণ হচ্ছে এই যে ডিস্টেন্সটা অনেক বেশি, যার জন্য এখানে কিন্তু একটা ছোট্ট মতো ব্রেক দেওয়া হয়েছে। তারপরে একেবারে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই দিকে যে উষ্ণতা যেগুলো দেওয়া আছে এগুলো তোমাদের দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই যে স্তরটা আছে এই স্তরটা তোমরা একটু দেওয়ার চেষ্টা করো। আর বিষমমণ্ডলে যেটা আছে কি, এটা 0-র পরে 80, এইখানে একটা দেবে এই অংশটা, আর 80-র পরে 10,000। এই মাঝের এগুলো তোমার না দিলেও কিন্তু হবে, দিতে পারলে খুবই ভালো, আরও ভালো হবে। কিন্তু যদি তোমাদের কঠিন মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের সহজ করার জন্য বলছি শুধুমাত্র এটা দেবে। তাহলে দেখো এখানে হোমোস্ফিয়ার যেটা সেটা দেওয়া হয়েছে দেখো 80 কিলোমিটার পর্যন্ত। এখানে আছে তোমার সমমণ্ডল, এটা হচ্ছে তোমার বিষমমণ্ডল। আর এই মাঝের যে স্তরগুলো আছে এগুলো তোমরা লিখতে পারলে ভালো। এরপর দেখো আমাদের এইদিকে যেটা আছে সেটা হচ্ছে তোমার উষ্ণতার ভিত্তিতে। প্রথমে আছে ট্রপোস্ফিয়ার। দেখো এখানে কিন্তু এই যে স্তরটা আছে এখানে কিন্তু তাপমাত্রা উল্লেখ করছে। এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 50, এটা 100, আবার এদিকে 0, -50, -100। তাহলে ট্রপোস্ফিয়ারে কী হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হচ্ছে, উষ্ণতা কিন্তু কমছে, যার জন্য দেখো গ্রাফটা কী হচ্ছে,
এই দেখো এইদিকে আসছে, অর্থাৎ তাপমাত্রা কমছে। আবার যখন এরকম হচ্ছে তখন বাড়ছে, আবার এটা হচ্ছে কমছে, তারপরে এবারে কিন্তু হঠাৎ করে অর্থাৎ মেসোস্ফিয়ারের পর থেকে তাপমাত্রাটা কিন্তু ঊর্ধ্ব হারে একেবারে তোমার বেড়ে যাচ্ছে। এবার এইগুলোর যে কমছে কেন, বাড়ছে কেন, এইটার কিন্তু কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে, যেটা আমি তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছি। এবার দেখো প্রথমে আমি স্তর বিন্যাস, প্রথমে ট্রপোস্ফিয়ার সম্পর্কে তোমাদের আলোচনা করছি। তাহলে ট্রপোস্ফিয়ার স্তর মানে কি, সব থেকে নিচে যে স্তরটা আছে অর্থাৎ 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তর, এবং এই স্তরেই কিন্তু আমরা বসবাস করছি। আমরা কিন্তু এই উপরের স্তরগুলোতে বসবাস করি না। অর্থাৎ আমরা বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থা যেগুলো আমরা জানি, যে এখানে তোমার ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, তারপরে তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছে, এগুলো সবই কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য। কিন্তু মেসোস্ফিয়ার স্তরে তো আমরা পৌঁছাতে পারিনি। ট্রপোস্ফিয়ারের পরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর বা মেসোস্ফিয়ার এগুলো তো আমরা পৌঁছাতে পারিনি। তাহলে এইগুলো আমাদের কিন্তু পড়ে জানতে হবে যে এই স্তরের বৈশিষ্ট্যগুলো কী কী আছে। তাহলে দেখো এক এক করে আমরা প্রথমে জেনে নিই। প্রথমে যেটা আছে ট্রপোস্ফিয়ার। তাহলে দেখো যখনই তোমরা লিখবে তখনই কিন্তু তোমাদের এইরকমভাবে লিখতে হবে। প্রথমে লিখবে অবস্থান বা সংজ্ঞা কাকে বলে, তারপর বিস্তার অর্থাৎ কত কিলোমিটার থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই স্তরের বৈশিষ্ট্য। এই তিনটে ভাগে ভাগ করে কিন্তু লিখবে। আর একটা বলে রাখি, সমস্ত ভাগগুলো একসঙ্গে নাও আসতে পারে। অর্থাৎ তোমাদের বলে দিল যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, বা যদি সবগুলো একসঙ্গেও আসে তখন কিন্তু সবগুলোই তোমাদেরকে অল্প অল্প করে লিখতে হবে। তাহলে প্রথমে যেটা আছে দেখো ট্রপোস্ফিয়ার, এই স্তরটার অপর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মানে কি, ক্ষুব্ধ মানে রেগে যাওয়া। ঠিক আছে, রেগে যাওয়ার অর্থটা কি, ধরো আমরা যখন রেগে যাই তখন জোরে কথা বলি, বা ধরো কোনো কিছু হাত চালাই, পা চালাই, এইগুলো হয়। এই জিনিসগুলো কিন্তু তোমার কি হয় ট্রপোস্ফিয়ার স্তরে, অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি এগুলো যে হয়, এগুলো কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরে হয় বলেই এর অপর নাম হচ্ছে তোমার ক্ষুব্ধ মণ্ডল। তাহলে দেখো বায়ুমণ্ডলের একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। তাহলে এটার ঘনত্ব কিন্তু সব থেকে বেশি। এটা লিখে দিলে ব্যাস, এর থেকে বেশি আর কিছু লেখার দরকার নেই, তাহলে তোমাদের হয়ে গেল। এবারে বিস্তার কি, তাহলে বিস্তার হচ্ছে দেখো আমি তোমাদের বললাম যে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু একটা স্বাভাবিক কথা বললাম, কিন্তু এটা নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। তোমরা যদি এটা মনে রাখতে না পারো তোমরা 20 কিলোমিটার লিখবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে দেখো উষ্ণতা। এই স্তরে প্রতি 1000 মিটার, এটা তোমরা 1 কিলোমিটার মনে রাখবে, বুঝতে পারছো, প্রতি কিলোমিটার। মিটার করতে গেলেই তোমার মনে রাখতে অসুবিধা হবে, তাহলে এটা করবে কি প্রতি কিলোমিটার বা 1 কিলোমিটার, বুঝতে পারছো। প্রতি কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। এই কারণে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বা শেষ সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস থেকে -66 ডিগ্রি সেলসিয়াস। আমি তোমাদের দেখালাম ছবিতে। তারপর 2 নম্বর কি, ভর হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের 3/4 পাওয়া যায়। তারপর দেখো আবহাওয়া গোলযোগ হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা এবং লবণের কণা থাকে। মেঘের সৃষ্টি, বায়ুপ্রবাহ প্রধানত এই স্তরেই দেখা যায়। ঘূর্ণবাত, টর্নেডো, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোস্ফিয়ারেই কেবল ঘটে, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আর কি আছে, ট্রপোপজ, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। পজ মানে কি, পজ মানে আমাদের দেখবে যে সিডি প্লেয়ার থাকে, বা ধরো আমাদের যে মোবাইল ফোনে আমরা ধরো কোনো একটা সাউন্ডের বা ভিডিওর একটা দেখছি, তো সেখানে একটা বটন থাকে পজ। পজ মানে কি, তখন দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছো, ভিডিওটা দাঁড়িয়ে যাবে। তো পজ মানে দাঁড়িয়ে যাওয়া। তাহলে এখানে কি হয়, এখানে তো তোমার কোনো কিছু দাঁড়িয়ে যাওয়ার না, এখানে উষ্ণতাটা একই হয়ে যায়, যার জন্য এটাকে পজ বলা হয়। তাহলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। এখানে উষ্ণতা কমেও না বাড়েও না, অর্থাৎ ধ্রুবক থাকে, বুঝতে পেরেছো। অর্থাৎ যতগুলো পজ আছে সবই কিন্তু এই একই গল্প, অর্থাৎ উষ্ণতা বাড়বেও না কমবে না। তাহলে এটা গেল ট্রপোস্ফিয়ার। এরপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান কি, এই স্তরটি তোমার কত 50 কিলোমিটার, বুঝছো। ট্রপোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, বুঝতে পারছো। এর অপর নাম হচ্ছে তোমার শান্ত মণ্ডল। হ্যাঁ, বিস্তার কি, ট্রপোস্ফিয়ারের ওপরে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত। বৈশিষ্ট্য কি, দেখো ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের কিন্তু গুরুত্ব অনেক আছে, অনেক জিনিস, ছোট প্রশ্ন কিন্তু তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে করতে হবে। প্রথমে হচ্ছে ওজোনোস্ফিয়ার, বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 40 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব খুব বেশি থাকে, এই কারণে এই অংশের নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। এই স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে। তারপরে কি আছে, মুক্ত মেঘ। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ ও বায়ুপ্রবাহ বিশেষ থাকে না, তবে মেরু অঞ্চলে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের কেলাস দিয়ে গঠিত মুক্ত মেঘ নামে এক প্রকার মেঘ কিন্তু দেখা যায়। আর কি, বিমান চলাচল। স্ট্র্যাটোস্ফিয়ারে
বায়ু প্রবাহ না থাকায় ঘর্ষণজনিত বাধাও খুব কম, এই জন্য এই স্তর দিয়ে জেট বিমানগুলো চলাচল করে। এগুলো কিন্তু শর্ট প্রশ্নের অন্তর্গত হতে পারে যে জেট বিমান কোন স্তরের মধ্যে দিয়ে যাওয়া করে। তারপর দেখো উষ্ণতা, বলছে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 50 কিলোমিটার উচ্চতায় বেড়ে হয় প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। প্রধানত ওজনের অণুগুলির দ্বারা অতিবেগুনি রশ্মি শোষিত হওয়ার কারণে এই স্তরে উষ্ণতা বাড়ে। আর কি স্ট্র্যাটোপজ, দেখো ঠিক যেমন ট্রপোপজ পড়েছিলাম, এবারে স্ট্র্যাটোপজ বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। এরপর দেখো আছে মেসোস্ফিয়ার বা মধ্যম মণ্ডল, এর অপর নাম হচ্ছে মধ্যম মণ্ডল। তাহলে অবস্থান কি, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বের স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার বা মধ্যম মণ্ডল। এর বিস্তার কত, তাহলে 50-এর পরে 80 আমাদের মনে আছে। তাহলে দেখে স্ট্র্যাটোস্ফিয়ার উপরে 80 কিলোমিটার উচ্চতায় পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য কি, বলছে উষ্ণতা, এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ক্রমশ কমতে থাকে এবং 80 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা কমে 93 ডিগ্রি সেলসিয়াস হয়। উল্কাপিণ্ডের বিনাশ, দেখো উল্কাপিণ্ড যেটা আমরা দেখি এটা কিন্তু এখানেই এই স্তরেই তোমার বিনাশ হয়, এই তোমার মেসোস্ফিয়ার স্তরে। মহাকাশ থেকে পৃথিবীর দিকে আগত উল্কা এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। আর কি মেসোপজ, তাহলে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। এরপর 4 নম্বর কি আছে দেখো, আয়োনোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার, দুটো স্ফিয়ার কিন্তু একই, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তাহলে এটা কি বলছে, অবস্থান কি, বলছে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর বা মেসোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বের স্তরটিকে আয়োনোস্ফিয়ার বলে। ব্যাস এতটা লিখলেই তোমাদের হবে। বিস্তার কি, এটা তোমার 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 80 থেকে 600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য কি, বলছে তড়িৎগ্রস্ত কণার উপস্থিতি, বলছে অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা আয়ন থাকায় এই স্তরটিকে আয়োনোস্ফিয়ার বলে। আর কি আছে দেখো, কেনেলি হেভিসাইড স্তর, বলছে আয়োনোস্ফিয়ারের মধ্যে 90 থেকে 160 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম হচ্ছে কেনেলি হেভিসাইড স্তর। এই স্তর স্বল্প দৈর্ঘ্যের বেতের তরঙ্গগুলিকে প্রতিফলিত করে পৃথিবীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও যোগাযোগে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে এই স্তরের গুরুত্ব, আয়োনোস্ফিয়ার থেকে কিন্তু আমাদের রেডিও ওয়েভ কিন্তু প্রতিফলিত হয়। আর কি আছে, মেরুজ্যোতি, বলছে এই স্তরেই সুমেরুতে সুমেরুপ্রভা এবং কুমেরুতে কুমেরুপ্রভার সৃষ্টি হয়। আর কি আছে দেখো, উষ্ণতা, এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়তে থাকে এবং ঊর্ধ্বসীমায় তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর এটা গেল তোমার আয়োনোস্ফিয়ার। এরপর দেখো আছে আমাদের 5 নম্বর আছে এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডল। এক্সো মানে হচ্ছে তোমার বহিমণ্ডল। বায়ুমণ্ডলের পঞ্চম স্তরটির নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এর বিস্তার কি, 1500 কিলোমিটার পর্যন্ত, 600 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত। বৈশিষ্ট্য কি, হচ্ছে বায়বীয় কণার নির্গমন, অর্থাৎ এক্সোস্ফিয়ার স্তর থেকে বায়বীয় কণাগুলি ক্রমাগত মহাশূন্যে নির্গত হয়। গঠন কি, এক্সোস্ফিয়ার অত্যন্ত কম ঘনত্বের হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। 3 নম্বর কি, উচ্চতা এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক, এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে, তবে থার্মোস্ফিয়ারের মতো অত দ্রুত বাড়ে না। আর কি উষ্ণতাটা কি আছে, উষ্ণতাটা হচ্ছে তোমার এই স্তরের উষ্ণতা প্রায় 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আর দেখো এরপর আছে দেখো ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল, সব থেকে শেষের যে স্তর, বলছে এক্সোস্ফিয়ারের পরবর্তী স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত। এটার বিস্তার 10,000 কিলোমিটার পর্যন্ত, 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। বৈশিষ্ট্য কি, স্থায়ী চৌম্বক ক্ষেত্র, বলছে সৌর ব্যতা বা সোলার উইন্ড থেকে নির্গত ইলেকট্রন এবং প্রোটনের প্রভাবে এই স্তরে একটি স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাই এই স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। 2 নম্বর কি, ইলেকট্রন ও মুক্ত আয়নগুলির সংঘবদ্ধ অবস্থান, বলছে এই স্তরে তড়িৎচুম্বকীয় শক্তির প্রভাবে ইলেকট্রন ও মুক্ত আয়নগুলি সংবদ্ধ অবস্থায় রয়েছে। আর 3 নম্বর কি, ভ্যান এলেন বিকিরণ বলয়, বলছে এই স্তরেই সৃষ্টি হয় ভ্যান এলেন বিকিরণ বলয়। আর সবশেষে আছে মহাশূন্যে বিলীন হওয়া, অর্থাৎ এই স্তরটি ধীরে ধীরে মহাশূন্যে বিলীন হয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে তোমার যে 6টা যে তোমার তাপমাত্রার ভিত্তিতে যেগুলো আছে তাদের বর্ণনা। এবার দেখো প্রত্যেকটা স্তরের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আমি যদিও যখন বর্ণনা করছিলাম তার মধ্যেই সবই আছে, কিন্তু তবুও তোমাদের আলাদাভাবে একটু মুখস্থ করতে হবে, যেগুলো কিন্তু পরীক্ষার সময় এসে থাকে। প্রথমে দেখো ট্রপোস্ফিয়ার সম্পর্কে, ট্রপোস্ফিয়ারের অপর নাম কি, ক্ষুব্ধমণ্ডল, এটা তোমরা দেখলে। এর তোমার বিস্তৃতি 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত। এখান থেকে দেখো কতগুলো প্রশ্ন আসে, যেমন প্রথম যেটা আছে, স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার কাকে বলে। তাহলে দেখো স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার আমি তোমাদেরকে বললাম যে প্রতি কিলোমিটার উচ্চতাতে যে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমছে সেটিকেই বলছে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার। কিন্তু এগুলো যখন আসবে তখন কিন্তু তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে কী হয়, স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার কোনটাকে বলছে, সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ উষ্ণ হয় এবং তারপর এই ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপে বায়ুমণ্ডল উষ্ণ হয়।
এজন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলের নিচের অংশ অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে এই হার প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলা হয়। বুঝতে পারছো? তাহলে এটা গেল ট্রপোস্ফিয়ারের। তারপরে কি ক্ষুব্ধ মণ্ডল কি? তাহলে ক্ষুব্ধ মণ্ডল বুঝতে পারছো, ক্ষুব্ধ মণ্ডল মানে ট্রপোস্ফিয়ারকে বলা হয়। আমি এটার ব্যাখ্যা তোমাদের দিলাম। ক্ষুব্ধ মানে হচ্ছে রাগ, হ্যাঁ, যেহেতু এই স্তরে ঝড় বৃষ্টি হয় তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলছে। তাহলে দেখো ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল বলছে বায়ুমণ্ডলের তাপমাত্রা একেবারে নিচের অংশটিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। এই স্তর ট্রপোস্ফিয়ার ও ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত। বিস্তৃতি কি? এই স্তর তোমার ওই 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা তোমার প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধি 6.4 ডিগ্রি সেলসিয়াস কমতে থাকে। আর বায়ুমণ্ডলীয় গোলযোগ বলছে বায়ুমণ্ডলের বিভিন্ন অংশে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি যথেষ্ট পরিমাণে থাকে এবং বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি এই স্তরে সৃষ্টি হয়। এই জন্যই এই স্তরের নাম হচ্ছে তোমার ক্ষুব্ধ মণ্ডল। তাহলে এটা কিন্তু তোমাদের আলাদাভাবে পড়তে হবে। আর কি আছে দেখো, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে কেন? দেখো এইটা একটা প্রশ্ন, যে দেখো এই স্তরটিতে কিন্তু কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কমে যাচ্ছে। তাহলে কিন্তু তোমাদের এই কারণটা জানতে চাইতে পারে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কমছে কেন। তাহলে দেখো কেন কমছে। ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছে, তার কারণ হচ্ছে এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে ধূলিকণার পরিমাণ যেমন কমে তেমনি বায়ুর ঘনত্ব ও চাপ কমে বলে বিকিরণের প্রভাব কমে, তাই উষ্ণতাও কিন্তু কমে যাচ্ছে। তাহলে বায়ুমণ্ডলের যে ঘনত্বটা আছে ধূলিকণার বা লবণকণার, তার ঘনত্বটা যেহেতু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে, তাই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাটাও কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার এর কারণ। এরপর দেখো কি আছে, ট্রপোপজ কাকে বলে। তাহলে এটা আমি তোমাদের বললাম, ট্রপোপজ, পজ মানে দাঁড়িয়ে যাওয়া। তাহলে ট্রপোস্ফিয়ারের উপরের স্তরে যেখানে কিন্তু তাপমাত্রাটা একটু মানে স্থির থাকে, সেই অংশটিকেই বলছে তোমার ট্রপোপজ। তাহলে দেখো ট্রপোপজটা কি? ট্রপোপজ হচ্ছে তোমার বায়ুমণ্ডলে একেবারে নিচের স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে? এই স্তরের ঊর্ধ্বসীমায় এবং যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমেও না বাড়েও না, অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে, তাকে ট্রপোপজ বলে। বিস্তৃতি কি? ট্রপোস্ফিয়ারের ওপরে ট্রপোপজের বিস্তৃতি প্রায় 2.5-3 কিলোমিটার, অর্থাৎ 2.5 থেকে 3 কিলোমিটার কিন্তু ট্রপোপজ অবস্থায় রয়েছে। বৈশিষ্ট্য, উষ্ণতা হচ্ছে এই স্তরে উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে -80 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য অক্ষাংশে -58 ডিগ্রি সেলসিয়াস। জেট বায়ু বলছে প্রবল গতি সম্পন্ন জেট বায়ু এই স্তরের মধ্য দিয়েই প্রবাহিত হয়, ট্রপোস্ফিয়ারের মধ্য দিয়ে। আচ্ছা, এটা গেল তোমার ট্রপোস্ফিয়ারের মধ্যে। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্তর, বুঝতে পেরেছো আমাদের কাছে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের করতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। প্রথমেই হচ্ছে কি, স্ট্র্যাটোপজ কি? তাহলে স্ট্র্যাটোপজ কি এটা তোমরা তো নিশ্চয়ই পারবে, যে স্ট্র্যাটোপজ হচ্ছে তোমার ওই যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ অংশ, যেখানে তোমার ওই তাপমাত্রাটা একই থাকে। দেখো স্ট্র্যাটোপজ বলছে ঊর্ধ্বে 50 কিলোমিটার থেকে 55 কিলোমিটার অংশে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখা হচ্ছে স্ট্র্যাটোপজ, অর্থাৎ প্রত্যেকটা সীমারেখার মাঝে একটা করে পজ কিন্তু আছে। তাহলে এটা গেল স্ট্র্যাটোপজ। এরপর কি আছে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলে কেন? স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে শান্ত মণ্ডল। কেন বলছে? কারণ বলছে এখানে বায়ু পাতলা, স্বচ্ছ, শীতল ও শুষ্ক, ধূলিকণা এবং জলীয় বাষ্প নেই বলে আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটে না, তাই এটি শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল বলেই এই স্তরে জেট প্লেন যাতায়াত করে, অর্থাৎ আমাদের যে প্লেনগুলো আছে সেই প্লেনগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে কিন্তু যাতায়াত করছে। এরপর যেটা আছে বলছে উচ্চতা বৃদ্ধিতে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়ে কেন? দেখো ট্রপোস্ফিয়ারের বিপরীত ধর্ম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের। ট্রপোস্ফিয়ারে যেমন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কম ছিল, এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে। কারণটা কি? বলছে এই অংশের ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে উষ্ণতা বাড়ায় এবং বায়ুমণ্ডলের ঘনত্ব কম বলে বিকিরণগত তাপের প্রভাব বাড়ে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে। তাহলে কি ওজোন গ্যাসের উপস্থিতির জন্যই কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে তোমার ওজোন গ্যাসের উপস্থিতি। এই ওজোন গ্যাসের উপস্থিতির জন্যই কিন্তু তোমার কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কিন্তু বাড়ছে। এরপর কি আছে দেখো, মৌক্তিক মেঘ বা সুপ্তি মেঘ কাকে বলে? তাহলে মৌক্তিক মেঘ, এটা তোমাদের যখন পড়াচ্ছিলাম তখন এখানে মৌক্তিক মেঘ কথাটা বলা হয়েছে। এবার দেখো এখানে তোমাকে একটু ভালো করে পড়তে হবে। বলছে মৌক্তিক মেঘ বা সুপ্তি মেঘ বলতে কি বোঝো? বলছে আন্টার্কটিকা মহাদেশের ওপর ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে 12 থেকে 25 কিলোমিটার উচ্চতায় শীতকালে মাঝে মাঝে সামান্য মেঘের সঞ্চার ঘটে। এই মেঘকে মৌক্তিক মেঘ বা সুপ্তি মেঘ বলে। বৈশিষ্ট্য কি? এই মেঘে বৃষ্টিপাত প্রায় ঘটেই না। 2 হচ্ছে পৃথিবীর অন্যান্য অংশে ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারেও মাঝে মাঝে এই মেঘ দেখা যায়। তাহলে এটা গেল মৌক্তিক মেঘ।
এরপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম ওজোনোস্ফিয়ার কেন? তাহলে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা অপর নাম ওজোনোস্ফিয়ার বলে থাকছি। তাহলে ওজোনোস্ফিয়ার কেন হয়েছে সেটা হচ্ছে দেখো কি, ট্রপোস্ফিয়ারের উপর গড়ে 12 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরের মূল বৈশিষ্ট্য হলো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি। এর কারণ হলো এই স্তরে 20 কিলোমিটার থেকে 40 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব খুব বেশি এবং এই ওজোন গ্যাসই সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে বলে এই স্তরকে উষ্ণ করে তোলে। প্রকৃতপক্ষে স্ট্র্যাটোস্ফিয়ারের সিংহভাগ জুড়ে ওজোন সমৃদ্ধ এই বলয়টি থাকার জন্যই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণেই স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল নামেও অভিহিত করা হয়। তাহলে এটা গেল তোমার স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম ওজোনোস্ফিয়ার কেন। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে দেখো ওজোন স্তর কাকে বলে, এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। তাহলে ওজোন স্তর কোনটাকে বলছে দেখো, ওজোন স্তর হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 20 থেকে 40 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব খুবই বেশি। ওজোন সমৃদ্ধ এই বলয়টিকে তাই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার নামে অভিহিত করা হয়। এর বৈশিষ্ট্য কী কী বলছে, অতিবেগুনি রশ্মি শোষণ করা, অর্থাৎ সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই স্তরে শোষিত হয়, বুঝতে পেরেছ। আর উষ্ণতা কি, এই স্তরে উষ্ণতা কিন্তু খুব বেশি। এরপরে এর গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কী দেখো, প্রয়োজনীয়তা হচ্ছে কি, প্রথম হচ্ছে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করা। সূর্য থেকে আগত অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওজোন স্তরে শোষিত হওয়ায় ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না। এর ফলে জীবজগৎ প্রাণীজগৎ ওই ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা পায়। অর্থাৎ ওজোন স্তর যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না। আর কি, অক্সিজেন উৎপাদন হচ্ছে, বায়ুমণ্ডলে ভাসমান ওজোন গ্যাসের অণুগুলি ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যা মানুষ সহ প্রাণীকুল শ্বাসকার্যে ব্যবহার করে। তাহলে এটা গেল তোমার ওজোন গ্যাসের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এরপর দেখো কি আছে, বলছে ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসগুলির নাম লেখো। তাহলে দেখো আমাদের এই ওজোন স্তরটা যেটা আছে সেটা কিন্তু মানুষের বিভিন্ন অপরিকল্পিত কাজের জন্য কিন্তু ধ্বংস হচ্ছে। তাহলে কি কি গ্যাস ওজোন স্তর ধ্বংস করছে সেটা কি, প্রথম হলো তোমার সিএফসি, অর্থাৎ আমরা যে এসি ফ্রিজ যেগুলো ব্যবহার করি সেখানে এই গ্যাসটা ব্যবহৃত হয়, ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি। এরপর কি আছে, হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড CCl4 যেটার সংকেত, মিথাইল ব্রোমাইন CH3Br, নাইট্রাস অক্সাইড N2O, মিথেন CH4 প্রভৃতি। তাহলে এগুলো হচ্ছে তোমার ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসের নাম। এরপর দেখো আছে ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। তাহলে দেখো আমাদের এই যে ওজোন স্তরগুলো বিনাশ হচ্ছে, এটা কিন্তু কি হচ্ছে, মানুষের জন্যই কিন্তু হচ্ছে। এই বিনাশের কারণগুলি কি কি, এটা দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা তোমার প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে তোমার মানুষ সৃষ্ট কারণ বা অপ্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে কি আছে দেখো, অতিবেগুনি রশ্মির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া, বলছে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় ওজোন অণু ভেঙে অক্সিজেন অণু এবং পরমাণু সৃষ্টি করছে। এইভাবে ওজোন স্তর ক্রমশ পাতলা হলে তাকে ওজোন হ্রাস বলে। তারপরে কি, সূর্য শক্তির পরিমাণ বৃদ্ধি, সূর্যরশ্মির পরিমাণের মধ্যে প্রতি 10 থেকে 11 বছর অন্তর সূর্যরশ্মির পরিমাণ বৃদ্ধি পায়। ওই সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে পরিণত হয়, যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন স্তরকে ক্ষয় করে। আর অন্যান্য কারণের মধ্যে কি কি আছে দেখো, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে মেরু অঞ্চল থেকে উপমেরু অঞ্চলের দিকে বায়ুর সঞ্চালন প্রভৃতি কারণেও ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। আর মানুষ সৃষ্ট কারণ যেগুলো সব থেকে বেশি, সেগুলো কি আছে দেখো, প্রথমে আছে ক্লোরোফ্লুরো যৌগের প্রভাব, বলছে এই গ্যাসই ওজোন ধ্বংসের মূল উৎস। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি গ্যাসের যৌগ ভেঙে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি হয় এবং ওইগুলি ওজনের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে ধ্বংস করে, ফলে ওজোন স্তরের ক্ষতি হয়। 2 নম্বর কি, হ্যালন যৌগের প্রভাব, বলছে সূর্যের অতিবেগুনি রশ্মি হ্যালন -1211 এবং হ্যালন যেটা তোমার 1301কে ভেঙে ফেলে ব্রোমিন পরমাণুকে মুক্ত করে, এর জন্য ওজোন স্তর ধ্বংস হয়। তারপর কি, সালফেট যৌগের প্রভাব, সালফেট যৌগ কোনটাকে বলছে, কারখানার চিমনি থেকে যে সমস্ত কালো ধোঁয়া বের হয় তার মধ্যে প্রচুর সালফার ডাইঅক্সাইড আছে। এরা সূর্যরশ্মির প্রভাবে সালফেট যৌগ তৈরি করে ও ওজোন স্তরের ক্ষয় ঘটায়। আর 4 নম্বর কি আছে, বিমান চলাচলের জন্য, বিমান চলাচল বলতে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচলকারী জেট বিমান থেকে নির্গত নাইট্রোজেন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তরকে ক্ষয় করছে। তাহলে এগুলো গেল তোমার ওজোন স্তর বিনাশের কারণ। এরপর দেখো কি আছে, ওজোন স্তর ধ্বংসের ফলাফল। তাহলে আমাদের এই যে তোমার ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে, এর ফলে
কি হতে পারে, অর্থাৎ ফলাফলটা কি। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, যেটা এখন সব থেকে পরিচিত একটা টার্ম। বলছে ওজোন স্তর ধ্বংসের জন্যই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়ে এবং তাই পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ ওজোন স্তরের বিনাশ। তার পক্ষে বিভিন্ন রোগের সৃষ্টি। বলছে অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের চামড়ায় ক্যান্সার সৃষ্টি হচ্ছে, মানুষের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে এবং মানুষের চোখের কর্নিয়ায় নানা সমস্যা দেখা দিচ্ছে। 3 নম্বর কি, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট। বলছে ওজোন স্তর ধ্বংসে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, উদ্ভিদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদের কিন্তু মৃত্যু ঘটছে। তাহলে এটা গেল তোমার ওজোন স্তর ধ্বংসের ফলাফল। এবার দেখো জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে এবং কেন। তাহলে দেখো আমি তোমাদের বললাম জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করছে, কারণ কি এটা শান্ত অবস্থায় থাকে। বলছে জেট বিমানগুলি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে, এর কারণগুলি হলো প্রথমে হচ্ছে তোমার শান্ত অবস্থা, আর 2 নম্বর বায়ু প্রবাহের অনুপস্থিতি। বলছে এই স্তরে বায়ু প্রবাহ না থাকায় ঘর্ষণজনিত বাধা খুবই কম, এর ফলে মূল্যবান জ্বালানি তেলের সাশ্রয় হয়। তাহলে এটা গেল তোমার আর 3 নম্বর কি, জেট বায়ু প্রবাহ। বলছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দিয়ে চলাচলকারী জেট বায়ু প্রবাহের জন্য বিমানগুলি চলাচল করতে সুবিধা হয়। এই সব কারণের জন্যই জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে। তাহলে এটা গেল তোমার ওই কেন তোমার হয়। তাহলে মোটামুটি স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের মধ্য দিয়ে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে। এরপর দেখো চলে আসি আমরা মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার তোমার 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর অপর নাম হচ্ছে তোমার মধ্যমণ্ডল। প্রথমেই পড়তে হবে যেটা, সেটা হচ্ছে মেসোপজ কাকে বলে। তাহলে দেখো মেসোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে সেটাই হচ্ছে তোমার মেসোপজ। তো মেসোপজ কোন জিনিসটাকে বলছে, এই দুটো সীমারেখাকে বা যেখানে শেষ হচ্ছে সেটাকে মেসোপজ বলছে। দেখো মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের সীমারেখা হচ্ছে তোমার মেসোপজ। তাহলে এটা গেল তোমার মেসোপজ। আর কি আছে, উল্কাপিণ্ড কোন স্তরে পড়ে ছাই হয়। তাহলে উল্কাপিণ্ড কিন্তু এই মেসোস্ফিয়ার স্তরেই কিন্তু পুড়ে ছাই হয়। দেখো এখানে তোমার দেওয়া আছে উল্কাপিণ্ড কিন্তু এই স্তরে পড়ে ছাই হচ্ছে। আর এখানকার বিশেষ বৈশিষ্ট্য কি, এখানে হালকা মেঘের সৃষ্টি হয়, তাকে নৈশদ্যুতি মেঘ বা নকটিনেশন ক্লাউড বলা হয়। এটা কিন্তু মেসোস্ফিয়ারের স্তরের মধ্যেই হয়ে থাকে। এরপর দেখো থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, যেটা তোমার 80 থেকে 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো এখানে প্রথমেই যেটা তোমাকে জানতে হবে যে মেরুজ্যোতি কি, অর্থাৎ মেরুজ্যোতি কোন জিনিসটাকে বলছে। তাহলে মেরু অঞ্চলে যে জ্যোতি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার মেরুজ্যোতি। এই দেখো মেরুজ্যোতি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে তোমার যে দেখতে পাওয়া যাচ্ছে মেরুজ্যোতি, সেই মেরুজ্যোতি অর্থাৎ তার কারণ কি, এই স্তরে তোমার ওই মেরুজ্যোতির কারণে মেরু অঞ্চলে যে জ্যোতিটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে তোমার মেরুজ্যোতি। তো এই স্তরের মধ্যে যেহেতু দেখতে পাওয়া যায়, তাই মেরুজ্যোতিটা যদিও তোমাদের যখন পড়াশোনা করলাম তখন কিন্তু তোমাদের বলেছি, তো এখন তোমাদের আরেকটু ভালো করে তোমাদের দেখাতে হবে। তাহলে দেখো বলছে আয়নোস্ফিয়ারে চৌম্বক বিক্ষেপজনিত কারণে সৃষ্ট অসংখ্য মুক্ত ইলেকট্রন কণা দ্বারা প্রতিফলিত তরঙ্গ সুমেরুতে সুমেরুপ্রভা এবং কুমেরুতে কুমেরুপ্রভা নামে মেরুজ্যোতি সৃষ্টি করছে। তাহলে মেরুজ্যোতিটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা সুমেরুপ্রভা এবং কুমেরুপ্রভা। তাহলে এরপরে দেখা যাচ্ছে আয়নোস্ফিয়ার নামকরণ হয়েছে কেন হয়েছে। তাহলে আয়নোস্ফিয়ার নামকরণের কারণ কি, দেখো বলছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মেসোপজের ওপর প্রায় 80 কিলোমিটার থেকে 600 কিলোমিটার পর্যন্ত সমস্ত গ্যাসীয় অনুপরমাণু প্রখর সৌর বিকিরণের সঙ্গে ছুটে আসা সৌরদেহের বিভিন্ন বস্তুকণা এবং অতিবেগুনি রশ্মির সঙ্গে সংঘাতে আয়নে পরিণত হয়, অর্থাৎ ওগুলি সবই তড়িৎপূর্ণ বা আয়োনাইজড হয়ে যায়। তাই এই স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। বৈশিষ্ট্য কি, ওই সব আয়নিত কণার সঙ্গে ইলেকট্রন এবং প্রোটনের সংঘাত থেকেই এই স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার আয়নোস্ফিয়ার। এরপর দেখো কি আছে, আয়নোস্ফিয়ারের গুরুত্ব লেখো। তাহলে আমাদের দেখো এই যে আয়নোস্ফিয়ার স্তরটা আছে, এই স্তরের কিন্তু কতগুলো গুরুত্ব আছে। কি কি গুরুত্ব দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্ষতিকারক স্বল্প দৈর্ঘ্যের তরঙ্গের শোষণ। তরঙ্গের শোষণ বলছে কি, সূর্য থেকে প্রতিনিয়ত বিচ্ছুরিত ক্ষতিকারক স্বল্প দৈর্ঘ্যের তরঙ্গগুলি আয়নোস্ফিয়ারের স্তরে শোষিত হয়। আর কি বেতার সংযোগ, অর্থাৎ আমাদের এই যে মোবাইল ফোন বা রেডিও টিভি এগুলো যে তোমার বেতার সংযোগ এই স্তর থেকে হয়ে থাকে। বলছে এই স্তরের জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেতার সংযোগ রক্ষা সম্ভব হয়। আর 3 নম্বর কি, মেরুপ্রভার সৃষ্টি। এটা তোমাদের বললাম যে সুমেরুপ্রভা এবং কুমেরুপ্রভার সৃষ্টি হয়, যেটাকে একত্রে বলছে মেরুজ্যোতি। এরপর দেখো এটা গেল তোমার মেরুজ্যোতি সৃষ্টি হলো গুরুত্ব। এরপর কি আছে, বেতার রক্ষা
হয় কোন স্তরে? তাহলে এই আয়ন স্তরেই তোমার বেতার সংযোগ রক্ষা হয়। এবার দেখো কি আছে, এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডল, যেটা 600 থেকে তোমার 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তার সমতাপ অঞ্চল কাকে বলে? তাহলে সমতাপ অঞ্চল দেখো কোনটাকে বলছে, বলছে থার্মোস্ফিয়ারের ওপর স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় সমান থাকে বা স্থির থাকে, অর্থাৎ এই স্তরে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটে না, তাই এই অঞ্চলকে সমতাপ অঞ্চল বলে। এছাড়া ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ স্তরগুলিতেও সমান তাপমাত্রা বিরাজ করে। তাহলে এটা গেল। এরপর সব শেষের যেটা আছে সেটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল, যেটা সব শেষের স্তর 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে কি আছে, ম্যাগনেটোপজ এবং ভ্যান এলিন বলয় কি? তাহলে এই দেখো, ম্যাগনেটোপজ এবং ভ্যান এলিন বলয়, এইটা হচ্ছে তোমার এখানকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভ্যান এলিন বলয়। তাহলে দেখো এখানে কি বলছে, দেখো ম্যাগনেটোপজ কোনটাকে বলছে? ম্যাগনেটোপজ দেখো এখানে এই যে বলছে, এই স্তরের যে অংশে, অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ বলে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যেখানে থেমে যাচ্ছে সেটাকে বলছে ম্যাগনেটোপজ। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে দুটি ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান এলিন বিকিরণ বলয় বলা হয়। বুঝতে পারছো? তাহলে দুটো ম্যাগনেটোপজ বলয়কে তোমার নিরক্ষীয় অঞ্চলে বলছে ভ্যান এলিন বিকিরণ বলয়। তাহলে দেখো এতদূর পর্যন্তই তোমার যা যা প্রশ্ন ছিল সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ এই স্তর বিন্যাসের মধ্যে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।